গ্রামের নাম হাকিমপুর, আর এই বাড়িটা গোলকদের। ছোটবেলা থেকেই গোলক খুবই রুগ্ন, বাড়িতে যতক্ষণ থাকে শুয়ে বসেই কাটায়, দুর্বল শরীর হলে যা হয়। ঘরের ভিতর থেকে গোলকের মা কানুনবালা বলল, গোলক, ও গোলক, তাড়াতাড়ি চানটা করে আয় বাবা, এখনো কেন বসে আছিস? কটা বাজে সে খেয়াল আছে? গোলকের মা কানুনবালা সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে, গোলক খেয়ে কাজে যাবে বলে। কানুনবালা চোখে ভালো দেখতে পান না, কোনো রকমে ঘরের কাজকর্ম করেন। গোলক স্নান সেরে খেতে বসার পর কানুনবালা গোলককে বলল, বলি আর কতদিন হাতড়ে হাতড়ে রান্না করবো বলতো? এবার একটা বিয়ে কর। রুগ্ন শরীরে স্বল্প মাইনে তোমার এই ছেলেকে কে মেয়ে দেবে? তার থেকে এই বেশ ভালো আছে। তোকে যখনই বিয়ের কথা বলি তখনই তুই এই একই কথা বলিস। একবার চেষ্টা করেই তো দেখতে পারিস। তুই যদি বলিস আমি ও পাড়ার পাঁচু ঘটককে খবর দেব ক্ষণ। তোর শরীর খারাপের কথা বলেই আমরা সম্বন্ধ করব। লুকো চাপার তো ব্যাপার নেই, এতে আর তোর অসুবিধা কি? আরে না না, কাউকে খবর দিতে হবে না। তুমি কেন বুঝছো না? আমি শুধু অসুস্থ বলেই না, একজন কেউ বউ হয়ে এ বাড়িতে এলে তাকে তো খাওয়াতে পড়াতে হবে নাকি? তাছাড়া আজকাল বউদের অনেক চাহিদা, বুঝেছ? কিন্তু যেদিন থেকে আমি কাজকর্ম করতে পারবো না সেই দিন থেকে কে করবে শুনি? সেই চিন্তা কি তোর আছে? তুমি যতদিন কাজ করতে পারছো করো না, তারপর জায়গাটা দেখা যায়। খাওয়া দাওয়া করে গোলক কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। হাকিমপুরে একটা পাইপ ফ্যাক্টরিতে স্টোর কিপারের কাজ করে, স্টোরের হিসাবপত্র রাখাই তার কাজ। ভারী কাজ করার ক্ষমতা অসুস্থ গোলকের নেই। গোলকের গ্রাম হাকিমপুর থেকে কারখানা 5 কিলোমিটার দূরে। গোলক পায়ে হেঁটেই প্রতিদিন কারখানায় যায়। গ্রামের শেষ মাথায় একটা বড় গাছের নিচে একটা অপরিচিত বিধ্বস্ত ছেলেকে দেখে গোলক থমকে দাঁড়ালো। ছেলেটাকে দেখে বোঝা যায় ছেলেটার খুব কষ্ট হচ্ছে। ওই, তোর কোথায় বাড়ি রে? তুই এখানে বসে কি করছিস? কি হয়েছে? তোকে কেউ মেরেছে নাকি? আমার বাড়ি মুদিপুর বাটানগরে একটা বাড়িতে কাজ করতাম। বাবুরা গতকাল বাড়িতে তালা দিয়ে বিদেশে চলে গেছে। ওখানে বাবুর ছেলে থাকে, তাই আমাকে ছুটি করে দিয়েছে। ঠিক আছে, তুই তোর নিজের গ্রাম মদিপুরে ফিরে যা। কি হলো? ও, বুঝেছি, পয়সা নেই তাই তো? সে আমি নয় বাস ভাড়া তোকে দিয়ে দিচ্ছি। কাল সন্ধেবেলা বাড়ি ফিরে গিয়েছিলাম তো। আমার মা অনেকদিন আগে মারা গেছে। এখন আমার সৎ মা, বাবা আর ঠাকুমা থাকে। বাবুদের দেয়া সব টাকা আমার সৎ মা নিয়ে বলল, যা বাটানগরে ফিরে গিয়ে দোকানে কাজ করিয়ে যা। বাড়িতে খুব অভাব, বসিয়ে বসিয়ে আমাকে খাওয়াতে পারবে না। বাবা আর ঠাকুমা বাড়িতে রাখতে চেয়েছিল, কিন্তু সৎ মা কারোর কথা শোনেনি। তারপর রাত্রিবেলা সৎ মা আমাদের ঘরের পাশের গলিতে পাড়ার একটা লোকের সঙ্গে কথা বলছিল। কি কথা বলছিল তা আমি শুনতে পাচ্ছিলাম। ওরা বলছিল আমাকে আরবে পাঠিয়ে দেবে। ওই লোকটা আমাদের পাড়া থেকে যতগুলো ছেলেকে আরবে নিয়ে গেছে তারা আর কেউ ফিরে আসেনি। এটা শুনে খুব ভয় লাগছিল আমার, তাই সবাই ঘুম থেকে ওঠার আগেই ভোরবেলা আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আর হাঁটতে পারছি না, পায়ে খুব লাগছে। আচ্ছা, বাটানগর এখান থেকে কত দূর গো? সর্বনাশ! আরে সে তো অনেক দূর, তুই সারাদিন হেঁটে গেলেও বাটানগর পৌঁছতে পারবি না। বেচারা ছেলেটার ধারণাই নেই এখান থেকে বাটানগর কত দূর। মানুষ কত নিষ্ঠুর হতে পারে। কিন্তু ছেলেটার কি হবে এখন, সেটাই ভাবছি। গোলক অসুস্থ হলেও ওর মনটা ছিল অনেক বড়, তাই অসহায় ছেলেটিকে দেখে ব্যাকুল হয়ে গেল। ভাবলো এই বয়সের ছেলের তো খেলাধুলা আর পড়াশোনা করে বড় হওয়ার কথা, কিছু একটা করতেই হবে, না হলে ছেলেটা হয়তো ভেসে যাবে। এই শোন, তোর একটা কাজ দরকার তো, তোকে কোথাও যেতে হবে না, আমি তোকে একটা কাজ জোগাড় করে দেবো, ঠিক আছে? আয় আমার সঙ্গে আয়। গোলক আজ আর কাজে গেল না, ছেলেটিকে নিয়ে বাড়ির পথে হাঁটা দিল।
ছেলেটিকে বাড়িতে নিয়ে যেতে না যেতেই কাননবালা খুব রেগে গেল। বলি, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? বলা নেই, কওয়া নেই, কোথাকার কে না কে তাকে বাড়িতে তুলে নিয়ে এলো। আমি একে ভালো করে চোখে দেখতে পাই না, বয়স হয়েছে, তুই নিজে রোগের জ্বালায় মরছিস, তাই এই ছোঁড়াটার দায়িত্ব এখন কে নেবে শুনি? শিগগির যা, যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়। কি হবে? তুমি এত রাগ করছো কেন? অসহায় একটা বাচ্চা ছেলেকে এইভাবে রাস্তায় ফেলে রাখা যায় নাকি? গরিবের ঘরে দুমুঠো খেয়ে যদি বড় হয় তো হোক না। গোলকের কথাগুলো শুনে কাননবালার একটু হলেও ছেলেটার জন্য মায়া হলো। ক্ষুধার্ত ছেলেটাকে খেতে দিল। তোর কি নাম? কানাই। খাওয়া হয়ে যেতেই কানাই গোলককে বলল, তুমি আমাকে যে বলেছিলে কাজ দেবে, কই কাজ দাও? আজ নয়, বুঝলি? তুই খুব ক্লান্ত আছিস তো, কাল না একটা ব্যবস্থা করবো। পরদিন সকালে গোলক কানাইকে পড়াতে বসলো আর ওকে বলল, এই শোন, প্রতিদিন সকালবেলা আর সন্ধেবেলা পড়তে বসবি। স্কুলে ভর্তি করে দেবো, স্কুলে যাবি, আর বাকি সময় খেলবি। এগুলোই তোর কাজ, বুঝলি তো? কানাই অবাক হয়ে গোলকের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। স্কুলে ভর্তি করবি বলছিস, কিন্তু তার জন্য তো একটা খরচ আছে। বই, খাতা, পেন্সিল, জামা, প্যান্ট, আবার যখন উঁচু ক্লাসে উঠবে তখন তো পড়ানোর মাস্টার দিতে হবে, অনেক খরচ হবে তখন। সেসব চিন্তে ভাবনা করে বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা ভাবনা করেই বলছি। দরকার হলে কানুকে উচ্চশিক্ষা পর্যন্ত করাবো। তার জন্যে না হয় এখন থেকে একটু সঞ্চয় করা শুরু করব। কি হবে? কয়েকদিনের মধ্যেই কানাইকে স্থানীয় একটি স্কুলে ভর্তি করে দেওয়া হলো। গোলকের কারখানা যাওয়ার রাস্তাতেই স্কুল ছিল, তাই একসঙ্গেই বাড়ি থেকে বের হয়ে যেত। দুবছর পর মাত্র কয়েকদিনের জ্বরেই হঠাৎ করে চির অসুস্থ গোলক মারা গেল। শোকের আবহে দুদিন পর কানাই জিজ্ঞাসা করলো, ঠাকুমা, আমি স্কুলে যাব না? আমার পড়াশোনার কি হবে? চুলোই যাক তোর পড়াশোনা, এখন কি করে খেয়ে পড়ে বাঁচবি সেইটে দেখ। একে নিজের জ্বালাই মরছি, আবার গোলকটা একটা ছোড়াকে মাথার উপরে বসিয়ে দিয়ে গেল। নিজে তো মরলো আর আমাকেও মেরে গেল। পাড়ার মহিলারা খোঁজ খবর নিতে এলো। ও জ্যাঠাই, রান্না বান্না করেছো কিছু? পেটে তো কিছু দিতে হবে নাকি? আহারে, বুড়ি মানুষ, তার উপর আবার একটা ছেলে এসে জুটেছে। কি বলবো বলো, নিজে তো মরে গেল আর আমাকেও মেরে গেল। ইনি পাড়ারই একজন ব্যক্তি, হীরালাল। খোঁজ খবর নিতে এসে জানলেন গোলক নাকি এক পয়সাও সঞ্চয় করে রাখেনি। এখন তুমি কি করবে বলো দেখিনি? কাননবালা ওই একই কথা বলল। নিজে মরলো আর আমাকেও মেরে গেল। পরদিন সকালে দুইজন ব্যক্তি স্যুট বুট পরে কাননবালার বাড়িতে এলো। ওনাদের দেখে আশ্চর্য হয়ে কাননবালা জিজ্ঞাসা করলো, তোমরা কে বাবা? আপনি আমাকে ঠিক চিনবেন না। গোলক যে ফ্যাক্টরিতে কাজ করতো, আমরা সেখান থেকে আসছি। আমার আন্ডারেই গোলক কাজ করতো। ও খুব ভালো ছেলে ছিল, আমাকে খুব বিশ্বাস করতো, সব কথাই আমাকে বলতো। 2 বছর আগে একটা রেকারিং খুলেছিল, মাইনের বেশিরভাগ টাকাই ওই রেকারিংয়ে জমা করতো। আমাকে বলেছিল, আমার যা অসুখ তাতে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। যদি কিছু হয়ে যায় তাহলে তুমি সমস্ত ব্যবস্থা করে টাকা পয়সা নিয়ে মায়ের হাতে তুলে দেবে। আমার অবর্তমানে মা আর কানাইয়ের যেন কোনো অসুবিধা না হয়, তাই তো ওর মারা যাওয়ার খবর পেতেই আমরা খুঁজে খুঁজে এখানে এসেছি। আর ইনি মিস্টার সিং, আমাদের ফ্যাক্টরির ডাইরেক্টর।
পিএফ আর মৃত্যুকালীন ক্ষতিপূরণ হিসেবে সমস্ত টাকা বুঝিয়ে দিতে এসেছেন। ফ্যাক্টরির দেওয়া টাকা আর সুদসহ রেকারিংয়ের টাকা সব মিলিয়ে যা হবে তাতে আপনাদের দুজনের ভালোভাবেই চলে যাবে মনে হয়। সবকিছু শুনে কাননবালা খুশিতে ডগমগ হয়ে উঠেছিল। এত সব করেও গোলকটা শেষে মারা গেল। নিজে মরলো আর আমাকেও। চুপ, একদম চুপ। আমি তো আমার ছেলেকে বলেছি নাকি, ছেলেটা আমার বাঁচিয়ে দিল। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। আর আমাদের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।